আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের দশম অধ্যায় অর্থাৎ জ্যামিতিক আকৃতির গল্প, এই অধ্যায় আজকে পর্ব 6। তো যারা পূর্বের পর্বগুলো দেখো নাই, আমি তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর লিংক দিয়ে দিব। তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো। তো যারা এখনো 2024 সালের সিলেবাস, নমুনা প্রশ্ন ও নমুনা প্রশ্নের সমাধান পাওনি, তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো, আমি সেখানে সেই নমুনা প্রশ্ন সিলেবাস ভিডিও করেছি, সেগুলোর লিংক আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই ভিডিওতে সমাধান করব তোমাদের বইয়ের 208 পৃষ্ঠা থেকে। আমরা গত পর্বে 207 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা 208 পৃষ্ঠা এখান থেকে আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। সো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আজকে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি তোমাদের 208 পৃষ্ঠার বক্সের তল পরিমাপ করো। তো এখানে লিখেছে নিচের ছবিটি লক্ষ্য করো, অর্থাৎ এই যে এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, সবাই ছবিটি লক্ষ্য করো। তো এখানে এটা দেখতে পাচ্ছি যে স্যারের হাতে এখানে কয়েকটি ঘনবস্তু আছে। এই ঘনবস্তুর এখানে কি বলেছে যে ঘনক, অর্থাৎ তারপরে আয়তাকার বস্তু ইনি বলেছেন, এই যে এগুলো ইনি বলেছেন যুগ্ম ঘনক, আর ইনি বলেছেন আয়তাকার ঘনবস্তু। আর এই যে আয়তাকার ঘনবস্তু এটির তল হচ্ছে 6টি, এই যে স্যার বলছে। তারপর বিপরীত তলগুলো সমান, আর বক্সটির আকৃতি কিরূপ এবং এর তল কয়টি। তো তারপর নিচে বলেছে আমরা দ্বিমাত্রিক আকৃতির বস্তুর তলের ক্ষেত্রফল পরিমাপের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে জেনেছি। এখন আমরা একাধিক উপায়ে ত্রিমাত্রিক আকৃতির বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই প্রশ্নটির সমাধান দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই সবটির সমাধান এইভাবে হবে যে শিক্ষকের হাতে থাকা বস্তুটি আয়তাকার ঘনবস্তু, অর্থাৎ আমরা চিত্র যদি লক্ষ্য করি তাহলে দেখব যে শিক্ষকের হাতে একটি ঘনবস্তুর বস্তু আছে। এর তল সংখ্যা 6টি, অর্থাৎ এই ঘনবস্তুর তল হচ্ছে 6টি। এর প্রতিটি তল আয়তাকার, যাদের প্রতিটি দৈর্ঘ্য ও প্রস্থ 2টি মাত্রা রয়েছে, অর্থাৎ এইভাবে একটি ঘনবস্তু থাকে। আমি এখানে তোমাদের দেখাচ্ছি। তো এই যে ঘনবস্তু, এখানে তল হচ্ছে 1 2 3 4 5 6, এই এখানে 6। আর এই যে আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, আর এই যে এটি হচ্ছে দৈর্ঘ্য এবং এটি হচ্ছে প্রস্থ, অর্থাৎ 2টি মাত্রা রয়েছে। তাই এখানে বলছে যে দৈর্ঘ্য ও প্রস্থ এই 2টি মাত্রা রয়েছে ঘনবস্তুতে। আমি বুঝতে পেরেছ? তারপর এদের প্রত্যেকটিকে আলাদা করে পরিমাপ করা যাবে। এরূপ আকৃতির অনেক বস্তুই আমাদের চারপাশে আছে। নিম্নে কিছু বস্তুর নাম দেওয়া হলো। তো এই যে আমরা যে ঘনবস্তু, এই ঘনবস্তুর মতো আমাদের চারপাশে যে বস্তুগুলো আছে সেটির কয়েকটি নাম দিয়েছে। তো 1 নম্বরে দিয়েছে যে বই খাতা, 2 নম্বরে দিয়েছে মোবাইল ফোন। অর্থাৎ এই যে বই খাতা, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, অর্থাৎ এটি ঘনবস্তুর মতো। ঘনবস্তু হচ্ছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটি আছে, তাকে আমরা ঘনবস্তু বলতে পারি। তাই হোক তোমরা বুঝতে পেরেছো। তো 1 নম্বর যে বই দিয়েছে, তো বইয়ের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে, তাই আমরা এটিকে কি বলতে পারি? একটি ঘনবস্তু বলতে পারি। আমি বুঝতে পেরেছো। তারপর মোবাইল ফোন, এই মোবাইল ফোনেরও ঠিক আমরা দৈর্ঘ্য পাবো, প্রস্থ পাবো এবং উচ্চতা পাবো। তারপর 3 নম্বর ইট, ইটেরও সেম দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। তারপর টিস্যু বক্স, টিস্যু বক্স যে ঘনবস্তুর আয়তাকারের মতো লাগে, সেটিকে আমরাও ঘনবস্তু বলতে পারি, অর্থাৎ এই টিস্যু বক্সেরও আমাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তারপর আমাদের জ্যামিতি বক্স, জ্যামিতি বক্সও যদি লক্ষ্য করি আমাদের এটিও ঘনবস্তু, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তারপর রুবিক্স কিউব, এটিরও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। তারপর কেক, তারপর হচ্ছে বিরিয়ানির প্যাকেট। এই যে 8টি, এই 8টি হচ্ছে ঘনবস্তু যাদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। সো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা বুঝতে পেরেছো।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এই কাজটির সমাধান। তারপর এখানে কি বলেছে যে নিচের ছবিতে একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং 6টি তল চিহ্নিত করে দেখানো হবে। অর্থাৎ এই যে একটি ঘন, তো এটার এই যে এটি হচ্ছে পিছনের সাইড, তারপর এটা ডান সাইড, এখানে প্রস্থ আর সাইড নিচে এখানে নির্দেশনা দিয়ে দেখানো হয়েছে। তো এখানে বলছে যে চলো বক্সটির তলগুলি খুলে ফেলি। এখন বক্সটির আকৃতি কিরূপ, এই আকৃতি কিভাবে পরিমাপ করা যায়, আর বলছে প্রতিটি তল দ্বিমাত্রিক কি এনি বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর কি বলেছে আমরা দেখে নেই। তো তারপর এখানে বলেছে তোমাদের 209 পৃষ্ঠার উপরের সাইডে যে এই আকৃতি বস্তুটির মতো তোমাদের কাছে বা চারপাশে কোনো বস্তু আছে কি, থাকলে তোমার দেখা কমপক্ষে 5টি বস্তুর নাম লিখো। আমরা পূর্বেই এগুলো সমাধান দেখিয়ে দিয়েছি, যে বই, খাতা, ইট, তারপর এই টিস্যু বক্স ইত্যাদি ইত্যাদি দেখিয়ে দিয়েছি। তো তারপর এখানে 2টি চিত্র দেখতে পাচ্ছি, এটি ঘনবস্তু। তো এটার যে তল, এই যে এখানে তোমরা লক্ষ্য করো যে 1 2 দিয়ে দেখানো হয়েছে। তো এই ঘনবস্তুটির তল হচ্ছে 6টি, আর এখানেও মোট 6টি তল আছে। তো এখানে নিচে কি বলছে, যে এখানে 1 নাম্বার বলছে বক্সটির প্রতিটি তল ও তার বিপরীত তলের মধ্যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান। তারপর বলেছে সবগুলো তলের ক্ষেত্রফল পরিমাপ না করে অন্য কোনো উপায়ে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে কি। অর্থাৎ এই যে এই ক্ষেত্রফল পরিমাপ না করে যে বক্সটির সমগ্র তল অন্য উপায়ে আমরা সেটি ক্ষেত্রফল নির্ণয় করা যাবে কি সেটি জানতে চেয়েছে। এবং 3 নাম্বার পয়েন্টে বলেছে শুধুমাত্র 1 2 3 নং তলের ক্ষেত্রফল পরিমাপ করে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে কি না। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই যে 1 2 3 নং, এই 3 নং বাদে অন্য কোনো উপায়ে এই যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে কি না সেটি জানতে চেয়েছে। এবং তারপর বলেছে যদি না পাওয়া যায় তবে কোন 3টি তলের ক্ষেত্রফল পরিমাপ করে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এর সমাধানটি দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এর সমাধান এভাবে লিখবো আমরা যে বক্সটির প্রতিটি তল তার বিপরীত তলের সমান। অর্থাৎ বক্স যে তল তার বিপরীত তলও সমান, এই কথাটি বলেছে। তারপর লিখেছে এখানে 1 ও 3 বিপরীত তল ও সমান, 2 ও 4 বিপরীত তল ও সমান, 5 ও 6 বিপরীত তল ও সমান। আমি তোমাদের চিত্রে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এই যে 1 আর এই হচ্ছে 3, অর্থাৎ এই 1 আর 3 হচ্ছে বিপরীত তল, তাহলে এই 1 আর 3 সমান। তারপর এই যে 2 আর এই যে 4, এই 2 আর 4 যেই তলটি সেটিও সমান, অর্থাৎ এইভাবে এই তল আর এই তল সমান। তারপর এই যে 5 আর 6 এটির বিপরীত, তাহলে 5 আর 6 বিপরীত সমান। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এই যে এখানে লক্ষ্য করো, এই যে এই চিত্র, এই যে এ 1 নাম্বার, অর্থাৎ 1 নাম্বার আর এই যে 3 নাম্বার, এই দুইটি সমান। আর এই যে 2 আর এই যে 4 নাম্বার, এই গড়টি সমান। অর্থাৎ এটিকে আমরা যে কেটিয়ে তারপর এইভাবে ভেঙে দিয়েছে। তো এই যে 1 নাম্বার আর এই 3 নাম্বার গড় সমান হবে, আর 2 নাম্বার আর 4 নাম্বার এই দুইটি তল সমান হবে, আর এই যে 5 আর 6 এই দুটি তল সমান হবে। এটি বোঝানো হয়েছে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তারপর আমরা লিখব সবগুলো তলের ক্ষেত্রফল পরিমাপ না করে অন্য কোনো উপায়ে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। প্রদত্ত বস্তুর 6টি তল এবং প্রতিটি তল তার বিপরীত তলের সমান। তাহলে এমন 3টি তল নেই যারা পরস্পরের বিপরীত নয়, এবং সেগুলোর ক্ষেত্রফলের যোগফলকে 2 দ্বারা গুণ করি, তাহলে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যাবে। তারপর লিখেছি শুধুমাত্র 1 2 ও 3 নং তলের ক্ষেত্রফল পরিমাপ করে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে না, কারণ 1 ও 3 পরস্পর বিপরীত তথা সমান। অর্থাৎ আমরা যে চিত্র লক্ষ্য করলে দেখতে পাবো 1 নাম্বার আর যে 2 3 নাম্বার যে তল সেটি হচ্ছে
বিপরীত তল অর্থাৎ এই 1 আর 3 সমান এটি বোঝানো হয়েছে। তো এটির মাধ্যমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। এমন 3টি তল নিতে হবে যারা পরস্পর বিপরীত নয়, অর্থাৎ বিপরীত নয়, সব সমান, এমন 3টি তল আমাদের খুঁজে নিতে হবে। এরপর 3টি তল ভিন্ন উপায়ে নেওয়া যায়, অর্থাৎ 3টি তল ভিন্ন উপায়ে নেওয়া যায়। তো যেমন এখানে এই যে দেখতে পাচ্ছ যে তল 1, তল 2 আর তল 5, তারপর তল 1, তল 2, তল 6, এইভাবে ভিন্ন উপায়ে আমরা তল নিতে পারবো। তারপর তল 1, তল 4 আর তল 5 তোমরা চিত্রে লক্ষ্য করো, আমি এখানে যা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর তল 1, তল 4 আর তল 6, তারপর হচ্ছে তল 3, তল 2 এবং তল 5, তারপর হচ্ছে তল 3, তল 2, তল 6, তারপর তল 3, তল 4 আর তল 5, তারপর তল 3, তল 4 এবং তল 6। তো তারপর লিখবে উপরে প্রদত্ত 8টি সেটের মধ্যে যে কোনোটি নিয়ে তলের ক্ষেত্রফল সমূহ পরিমাপ করি এবং যোগফল নির্ণয় করি। যোগফলকে 2 দ্বারা গুণ করে বক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি এই যে 8টি সেট দিছি, এই 8টি সেটের মধ্যে যে কোনো একটি নিয়ে আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে নিচে কি লেখা আছে যে নির্দেশনা, তলগুলো চিহ্নিত করো। 1 নাম্বার। 2 নাম্বার বলেছে প্রতিটি তলের ক্ষেত্রফল পরিমাপ করে খাতায় লিখো। 3 নাম্বার বলছে প্রাপ্ত ক্ষেত্রফলগুলোর সমষ্টি নির্ণয় করো। এবং 4 নাম্বার বলেছে প্রাপ্ত ফলাফলই তোমার বই, খাতা, ডায়েরির সমগ্র তলের ক্ষেত্রফলের পরিমাণ। তারপর এনেছে বাস্তব সমস্যা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 4টি নির্দেশনা দিয়েছে, এই 4টি নির্দেশনার এখন সমাধান আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তো 1 নাম্বার যে নির্দেশনাটি ছিল যে তলগুলো চিহ্নিত করো। তো আমরা কীভাবে তলগুলো চিহ্নিত করব, এই যে আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সমাধান লিখব আমরা যে বইটির 6টি তল চিহ্নিত করি। অর্থাৎ এই যে বই, এই বইটির 6টি তল আছে। তোমরা যদি লক্ষ্য করো, এই যে এটি হচ্ছে উপরের 1, তারপর এটি হচ্ছে বামে 2, অর্থাৎ এটি, তারপর 3 হচ্ছে এইটি সামনে, তারপর এই যে 4 হচ্ছে ডানে, তারপর 5 হচ্ছে এই যে পিছনে, তারপর এই যে 6 হচ্ছে নিচে। তো এই হলো বই 6টি তল। তারপর 2 নাম্বার, আই হোপ তোমরা 1 নাম্বার প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছো। তারপর 2 নাম্বার বলেছিল প্রতিটি তলের ক্ষেত্রফল পরিমাপ করে খাতায় লিখো। তো এর সমাধান এইভাবে লিখব যে মনে করি অথবা ধরি বইটির দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 18 সেন্টিমিটার ও উচ্চতা 2 সেন্টিমিটার। এখন তল 1-এর ক্ষেত্রফল, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাই এই যে দৈর্ঘ্য হচ্ছে 25 আর এখানে প্রস্থ হচ্ছে 18, তাই আমরা এখানে 25 আর 18 গুণ দিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 25 আর 18 গুণ দিই তাহলে পাবো 450 বর্গ সেন্টিমিটার। তারপর তল 2, এই যে তল 2, এই যে এই তল 2, এই তল 2 এর ক্ষেত্রফল। তো এইভাবে আমরা প্রতিটি নেব। তো এই তল 2 এর ক্ষেত্রফল হবে যে এই যে উচ্চতা এখানে দিছে, তো আমরা সেই এটিকে ধরবো যে তল 2 এর ক্ষেত্রফল, এটি হচ্ছে দৈর্ঘ্য, 18তে আমরা দৈর্ঘ্য ধরবো, তারপর এই 2কে আমরা উচ্চতা ধরবো। এই যে চিত্র আমরা তোমাদের দেখাইয়া দিই, এই যে আমরা আগে এটিকে ধরলাম দৈর্ঘ্য আর এটিকে ধরলাম প্রস্থ, আর এখন ধরবো আমরা যেহেতু তল 2 করব সেহেতু এটিকে ধরবো আমরা দৈর্ঘ্য, আর এই যে এতটুকু আছে এতটুকু করে আমরা ধরবো উচ্চতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি তল 2 এর ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে দৈর্ঘ্য ধরবো আমরা কি 18 আর প্রস্থ ধরবো 2 সেন্টিমিটার। তারপর 18-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাবো 36 বর্গ সেন্টিমিটার। আইয়ে বুঝতে পেরেছো। তারপর তল 3 এর ক্ষেত্রফল, তো 3 এর ক্ষেত্রফল আমি যদি তোমাদের চিত্রে দেখাই যে 3 কই, এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে 3 নাম্বার তল। তো এই যে এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেখিয়ে দিই, এই যে
এই যে এখান থেকে এটি হচ্ছে দৈর্ঘ্য, আর এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য হবে আমাদের 18, 25 আর প্রস্থ হবে 2। তো এই যে আমরা লিখব যে তল 3 ক্ষেত্রফল 2 গুণ 25 অর্থাৎ 50 বর্গ সেন্টিমিটার। তারপর তল 4 ক্ষেত্রফল। তো তল 4 ক্ষেত্রফল আমরা যদি লক্ষ্য করি, তল 4 এই যে তো তল 4, তো এখানে এই যে অংশটুকু এটিকে আমরা দৈর্ঘ্য ধরবো আর এই অংশটুকুকে আমরা প্রস্থ ধরবো। তাহলে আমরা দৈর্ঘ্য পাবো 18 আর অর্থাৎ প্রস্থ পাবো 2। তাহলে আমরা লিখব তল 4 ক্ষেত্রফল 18 গুণ 2 সমান 34 বর্গ সেন্টিমিটার। তারপর তল 5 ক্ষেত্রফল। তো তল 5 ক্ষেত্রফল আমরা যদি লক্ষ্য করি, এই যে তল 5, এই যে নিচের অংশটুকু, তো এই অংশটুকু আমরা ধরবো দৈর্ঘ্য আর এই অংশটুকু ধরবো আমরা প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য ধরবো 25 আর প্রস্থ যেহেতু এই অংশটুকু, তাহলে আমরা ধরবো 2। তাহলে এই যে লিখবো যে তল 5 ক্ষেত্রফল 2 গুণ 25 সমান 50 বর্গ সেন্টিমিটার। তারপর তল 6 ক্ষেত্রফল। তো তল 6 আমরা কই দেখিনি, এই যে তল 6 অর্থাৎ নিচে, এই যে নিচে এই অংশটুকু হচ্ছে তল 6। তাহলে এই অংশটুকু হচ্ছে দৈর্ঘ্য আর এই যে এই অংশটুকু হচ্ছে প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 25 আর প্রস্থ হচ্ছে 18। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এইভাবে লিখবো যে তল 6 ক্ষেত্রফল 25 গুণ 18 সমান 450 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা 2 নাম্বার সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর 3 নম্বরে বলা ছিল যে প্রাপ্ত ক্ষেত্রফলগুলোর সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ আমরা এই যে এখানে যে ক্ষেত্রফলগুলো পেয়েছিলাম, তল 1, 2, 3, 4, 5, 6। তো তল 1 এর ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 450 বর্গ সেন্টিমিটার, তল 2 এর ক্ষেত্রফল পেয়েছিলাম 34 বর্গ সেন্টিমিটার, তল 3 এর ক্ষেত্রফল পেয়েছিলাম 50 বর্গ সেন্টিমিটার এবং তল 4 এর ক্ষেত্রফল পেয়েছিলাম 34 বর্গ সেন্টিমিটার, তল 5 এর ক্ষেত্রফল পেয়েছিলাম 50 বর্গ সেন্টিমিটার, তল 6 এর ক্ষেত্রফল পেয়েছিলাম 450 বর্গ সেন্টিমিটার। তো এই যে আমরা 6টি তলের ক্ষেত্রফলগুলো পেলাম, এগুলোকে আমরা কি করব, যোগ করব। অর্থাৎ কি বলছে যে প্রাপ্ত ক্ষেত্রফলগুলোর সমষ্টি, আমরা জানি সমষ্টি মানে কি, যোগ। তাই এখানে আমরা এই ক্ষেত্রফলগুলোর সমষ্টিকে আমরা যোগ করব। তাহলে লিখব সমাধান যে প্রাপ্ত ক্ষেত্রফলগুলোর সমষ্টি সমান 450 যোগ 36 যোগ 50 যোগ 36 যোগ 50 যোগ 450। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এগুলি যোগ করি তাহলে এর যোগফল হবে 1072 বর্গ সেন্টিমিটার। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই 3 নাম্বার প্রশ্নের সমাধানও বুঝতে পেরেছো। তারপর 4 নাম্বারে কি বলা ছিল যে প্রাপ্ত ফলাফলই তোমার বই, খাতা, ডায়েরি সমগ্র তলের ক্ষেত্রফলের পরিমাণ। অর্থাৎ যে প্রাপ্ত ফলাফল পেয়েছি সেই প্রাপ্ত ফলাফলই হলো তোমার বই, খাতা, ডায়েরি সমগ্র তলের ক্ষেত্রফলের সমান। তাহলে এর আমরা সমাধান লিখব যে আমরা এই 3 নাম্বার পেয়েছিলাম যে বই সমগ্র তলের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে 1072 বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি করব, যে সমাধান লিখব 3 নং প্রশ্নের প্রাপ্ত ফলাফল, আর এখানে লিখব বইয়ের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এখানে লিখব যে অতএব বইয়ের সমগ্র তলের ক্ষেত্রফল 3 নং, আমরা 3 নঙ্গে যে প্রশ্নের প্রাপ্ত ফলাফল সেটি আমরা পেয়েছিলাম যে 1072। এখন সেটিকে আমরা উল্টিয়ে দিব, জাস্ট উল্টে দিলেই আমরা উত্তরটি পেয়ে যাব। সো আই হোপ শিক্ষার্থী তোমরা এই 4 নাম্বার প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর সমাধান বুঝতে পেরেছো। তারপরে যেখানে চিত্র দিয়েছে আমরা এগুলো তোমরা নিজেরাই দেখে নিও। তো তারপর আমরা 212 পৃষ্ঠার এই যে উপরের অংশ, এখানে কি বলেছে, তো এখানে বলেছে অধিক পরিমাণে কাগজ, প্লাস্টিক, পলিথিন ব্যবহারের ফলে পরিবেশের কি ক্ষতি হয় বলতে পারো। অর্থাৎ যে কাগজ, প্লাস্টিক, পলিথিন আছে, যে অধিক ব্যবহারের ফলে আমাদের পরিবেশের কি কি ক্ষতি হয় তা তুমি কি বলতে পারবে? তো এটির সমাধান আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি এখানে সমাধানটি তুলে রেখেছি। তো এর সমাধান এভাবে লিখব যে
অধিক পরিমাণে কাগজ, প্লাস্টিক, পলিথিন ব্যবহারের ফলে পরিবেশের যে যে ক্ষতি হয় তা নিম্নরূপ। তো 1 নম্বরে আমি দিয়েছি যে অধিক বর্জ্য জমা হয়, অর্থাৎ এই যে কাগজ, প্লাস্টিক, পলিথিন এগুলোর কারণে আমরা এখানে জমে রাখি, তাহলে অধিক বর্জ্য অর্থাৎ ময়লা আবর্জনা জমা হয়। তারপর 2 নম্বরে লিখেছি যে অপচনশীল বর্জ্য সমূহ মাটিতে মিশে যায় না, ফলে মাটি দূষণ হয় যা অনেক বছর টিকে থাকে। অর্থাৎ এই যে প্লাস্টিক, এই যে আমাদের এই প্লাস্টিক বা পলিথিন এগুলো কিন্তু পচে না, যার কারণে মাটি দূষণ হয়, যা অনেক বছর টিকে থাকে, এই কথাই বলছি। তারপর 3 নম্বরে লিখেছি মাটিতে থাকা অণুজীব ধ্বংস হয়, অর্থাৎ এই প্লাস্টিক, পলিথিন, কাগজের কারণে মাটিতে যে অণুজীবগুলো থাকে সেগুলো ধ্বংস হয়ে যায়। তারপর 4 নম্বরে লিখছি উদ্ভিদের মূলের বৃদ্ধি ব্যাহত করে। তারপর 5 নম্বরে এসব বজ্র পোড়ালে যে গ্যাস উৎপন্ন হয় তা বায়ু দূষণ ও গ্রিনহাউস প্রভাবের অন্যতম কারণ। অর্থাৎ আমরা যদি এই কাগজ, পলিথিন বা প্লাস্টিক এগুলো আমরা পোড়াই, তো এটির কারণে যে ধোঁয়া বাড়ে, সেই ধোঁয়া আমাদের বায়ু দূষণ করে, যেটি অনেক ক্ষতিকর। তারপর 6 নাম্বার পানিতে মিশে এসব পদার্থ পানি দূষণ করে ও জলজ জীবের বাসস্থান নষ্ট করে। অর্থাৎ আমরা অনেক সময় যে পলিথিনগুলো কোথায় নদীতে ফেলে দিই, যার কারণে এই যে নদীতে থাকার কারণে অনেক সময় যে পানিতে মিশিয়ে যে পদার্থগুলো পানি দূষণ করে জলজ জীবের বাসস্থান নষ্ট করে। অর্থাৎ যে জলজ জীব আছে সেগুলো বাসস্থান নষ্ট করে এই পলিথিন, প্লাস্টিক, কাগজের কারণে। তারপর 7 নম্বরে বলেছে অধিক ব্যবহার মানে অধিক চাহিদা, যার ফলে অধিক কাঁচামাল প্রয়োজন। এসব কাঁচামাল সংগ্রহ করতে গাছ কাটতে হয়, যার দরুন পরিবেশের ক্ষতি হয়। তারপর আমরা 8 নম্বরে লিখেছি মাটির উর্বরতা নষ্ট হয়, অর্থাৎ এই পলিথিন বা প্লাস্টিকের কারণে আমাদের মাটির যে উর্বরতা সেটি নষ্ট হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আই হোপ তোমরা এই প্রশ্নটির সমাধান বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, একটি কথা তোমাদের বলে দেই, তোমাদের 2024 সালের যে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্ন যারা পাওনি বা এর সমাধান পাওনি, তোমরা আমাদের চ্যানেলে একটি প্লেলিস্ট তৈরি করা আছে, সেটির উপর আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। সেই প্লেলিস্টটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। তো আজকে আমি যে গণিতের যে নমুনা প্রশ্ন দেওয়া আছে সেটির নমুনা সমাধান আপলোড করব সন্ধ্যা 7টার দিকে। তোমরা সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর একক কাজ একটি দেওয়া আছে এখানে। তো একক কাজটি দিছে এখানে যে এবার ছবিটি লক্ষ্য করো। তো এখানে আমরা একটি দেখতে পাচ্ছি যে জুসে একটি প্যাকেট। তো এখানে যেই এই যে দেখেছি এখান থেকে অতখান হচ্ছে আমাদের দৈর্ঘ্য, আর এই সাইড হচ্ছে আমাদের প্রস্থ, আর এই যে খাড়া অংশটুকু সেটি হচ্ছে আমাদের উচ্চতা। তারপর এখানে একটি ছক দেখতে পাচ্ছি। তো এখানে বলেছে তোমার বাড়িতে থাকা এরকম কয়েকটি প্যাকেট বক্স নিয়ে নিচের ছকটি পূরণ করো। তো অনেকেই এরকম তোমরা জুস খাও বা অনেক বাচ্চারা খায়। তো এই যে জুসের প্যাকেটগুলো আছে, কয়েকটি প্যাকেট নিয়ে বলছে যে এই যে নিচের ছক, এই নিচের ছকটি তোমরা সমাধান করতে। তো এখানে কি দিয়েছে নিচের ছকে আমরা দেখি নেই। তো এখানে দিয়েছে পণ্যের নাম। তো এই যে প্যাকেট, এখানে ম্যাঙ্গো জুসের প্যাকেট বা টিস্যুর বক্স হতে পারে বা অন্যান্য কিছুর বক্সও হতে পারে। তো এগুলোর আমরা নাম লিখবো এখানে। তারপর লিখবো এখানে দৈর্ঘ্য, অর্থাৎ এই যে ম্যাঙ্গো জুসের প্যাকেট আমরা উপরে এই যে চিত্র লক্ষ্য করি, এই ম্যাঙ্গো জুসের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য মেপে আমরা এখানে বসাবো। তারপর এই যে প্রস্থ কতটুকু, এই প্রস্থের কলামে লিখবো। তারপর এই যে উচ্চতা কতটুকু, এই উচ্চতা লিখবো। তো এইভাবে তোমাদের যে টিস্যুর বক্সেরও সেম ঠিক দৈর্ঘ্য মাপবে, তারপর প্রস্থ মাপবে, তারপর উচ্চতা মাপবে। তারপর এখানে বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই জুস প্যাকেটের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে এখানে বসাবো। তারপর বলছে যে পরিবেশে ক্ষতির প্রভাব বেশি, মাঝারি, কম। অর্থাৎ এই যে জুসের প্যাকেট, এই জুসের প্যাকেটের কারণে পরিবেশে যে ক্ষতি সেটি বেশি হয় না কম হয় না মাঝারি হয়, সেটি নির্ণয় করতে বলছে। সো শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের এই শক্তির সমাধান দেখিয়ে দিচ্ছি।
সো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই ছকটির সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা লিখব যে ম্যাঙ্গো জুসের প্যাকেট। তো ম্যাঙ্গো জুসের প্যাকেট সেটি যদি আমরা মেপি তাহলে আমরা পাবো 5 ইঞ্চি, আর এটির প্রস্থ আমরা পাবো 2 ইঞ্চি, আর এই ম্যাঙ্গো জুসের প্যাকেটের উচ্চতা 8 ইঞ্চি। তো ম্যাঙ্গো জুসে অনেকে বড় থাকতে পারে, অনেক ছোট থাকতে পারে, তো এটা ডাজেন্ট ম্যাটার। তো তোমরা যে মেপে পাবে সেটি এখানে বসিয়ে দেবে। যে আমার সাথে মিল হচ্ছে না এরকম না, অনেক জুসের প্যাকেট বড় থাকে, অনেক জুসের প্যাকেট ছোটো থাকে, তো এটা ডাজেন্ট ম্যাটার। সো প্রিয় শিক্ষার্থীরা, তো এইভাবে আমরা দৈর্ঘ্য লিখবো, তারপর প্রস্থ, তারপর উচ্চতা, এইভাবে লিখবো। তো তারপর এই যে ম্যাঙ্গো জুসের প্যাকেট সেটি আমরা সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তো এটি যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে আমরা পাবো 132 বর্গ ইঞ্চি। তারপর পরিবেশের ক্ষতিকর প্রভাব, অর্থাৎ ম্যাঙ্গো জুসের যে প্যাকেটগুলো আছে এই প্যাকেটগুলো পরিবেশের ওপর বেশি প্রভাব পেলে না মাঝারি সাইজের প্রভাব পেলে না কম প্রভাব পেলে। তো এর উত্তর হবে মাঝারি প্রভাব পেলে। আইয়ুব বুঝতে পেরেছো? তো আইয়ুব তোমরা বুঝতে পেরেছো। তারপর টিস্যু বক্স। তো টিস্যু বক্স যদি আমরা মাপি তাহলে আমরা পাবো দৈর্ঘ্য 10 ইঞ্চি, আর টিস্যু বক্সের প্রস্থ হবে 3.5 ইঞ্চি, তার উচ্চতা হবে 3 ইঞ্চি, আর এই টিস্যু বক্সের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 151 বর্গ ইঞ্চি। আইয়ুব তোমরা সমগ্র তলের যে ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় আমি তোমাদের একটু আগে দেখিয়ে আসছি। তো আইয়ুব তোমরা এগুলো পারবে নির্ণয় করতে। তারপর যে টিস্যু বক্স, টিস্যু বক্সের ফলে পরিবেশের বেশি ক্ষতি হবে না মাঝারি ক্ষতি হবে না কম ক্ষতি হবে? তো এর উত্তর হবে কম ক্ষতি, অর্থাৎ টিস্যু বক্সের কোনো অল্প ক্ষতি করে। তারপর হচ্ছে জ্যামিতি বক্স। তো জ্যামিতি বক্সের এই দৈর্ঘ্য হবে 7 ইঞ্চি যদি আমরা মাপি তাহলে, তারপর প্রস্থ হবে 3 ইঞ্চি, আর উচ্চতা পাবো আমরা 1 ইঞ্চি, আর এর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 62 বর্গ ইঞ্চি, আর এই পরিবেশের বেশি গতি করে। তারপর মশলার প্যাকেট, যে মশলার প্যাকেটগুলো আছে, তো সেই মশলা প্যাকেট আমরা যদি দৈর্ঘ্য নির্ণয় করি তাহলে আমরা পাবো 4 ইঞ্চি, আর প্রস্থ পাবো 1 ইঞ্চি, উচ্চতা পাবো 6 ইঞ্চি, আর সমগ্রতলের ক্ষেত্রফল হবে 68 বর্গ ইঞ্চি, আর এটি পরিবেশের কীরকম ক্ষতি করে? এভাবে কম ক্ষতি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আইয়ুব তোমরা বুঝতে পেরেছো? তো প্রিয় শিক্ষার্থীরা, আইয়ুব তোমরা এই যে সবটি সমাধান দেখিয়ে দিছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো তারপর এখানে কি বলা আছে? জোড়ায় কাজ, এটা তোমাদের বইয়ের 112 পৃষ্ঠার। তো এটি সমাধান করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং লাইক বাটনে একটি হিট করে দাও, কমেন্ট বক্সে তোমার মতামতটি জানিয়ে দাও। এগুলো করলে আমরা উৎসাহ পাই, আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তো তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা 2024-এর সাজেশনমূলক ভিডিও আপলোড করা হবে, তোমরা সেগুলো দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, জোড়ায় কাজ এখানে দেওয়া আছে যে তোমার বন্ধুর জন্মদিনে অনুরূপ একটি গিফট বক্স রঙিন সাদা কাগজে মুড়িয়ে উপহার দিতে পারো। মোড়াতে কমপক্ষে কী পরিমাণ কাগজ লাগবে? অর্থাৎ তোমরা অনেকেই দেও না যে তোমাদের বন্ধুর আজকে বার্থডে বা আগামীকাল বার্থডে, তো তোমরা তার জন্য কি গিফট নিয়ে যাবে। তো সেই গিফট যা কিনলে সেটি তোমরা একটি এই কাগজ দিয়ে, অর্থাৎ রঙিন কাগজ দিয়ে সেটি রং করে তার নাম লিখে তোমরা এই যে এইভাবে দিতে পারো। তো এখানে যে বলছে যে কাগজ দিয়ে তোমরা মুড়াবে তারপর রং করবে, এগুলো করতে তোমাদের কী পরিমাণ কাগজ লাগবে সেটি নির্ণয় করতে। তো আমি এখন তোমাদের এই যে জোড়া কাজ একের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে জোড়া কাজের সমাধান এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এভাবে লিখবে যে বস্তুর জন্য গিফট বক্সের দৈর্ঘ্য, অর্থাৎ যেই তুমি গিফট দিবে সেই গিফটের যে বক্স, সেই বক্সের দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, অর্থাৎ আমি ধরে নিলাম 30 সেন্টিমিটার। তোমাদের বক্স যেরকম হবে তোমরা সেরকম দৈর্ঘ্য মেপে বসিয়ে দিবে। তো আমি ধরলাম দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার, আর এই যে বক্সটি সেই বক্সটির উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। তো তারপর লিখব বক্সটিকে রঙিন কাগজ দ্বারা মুড়াতে হলে, অর্থাৎ যেই বক্সটি সেই বক্সটিকে যদি আমরা যে রঙিন কাগজ দিয়ে মুড়াতে চাই তাহলে কমপক্ষে বক্সের সমগ্র তলে ক্ষেত্রফলের সমান কাগজ লাগবে, অর্থাৎ
যে সমগ্র তল আছে বক্সটির, সেই সমগ্র তলের সমানভাবে কাগজ লাগবে। তারপর বলেছে বক্সের সমগ্র তলের ক্ষেত্রফল। তো বক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করবে, তো আমি তোমাদের পূর্বেই দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি আবারও দেখিয়ে দিই যে 2 × 30 + 15। তারপর এই যে আমরা যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 15, তাই এখানে আমরা লিখব 2 × 30 × 15, আবার সেই প্রস্থ অর্থাৎ আবার দিব যে 15 × 10 অর্থাৎ উচ্চতা। তারপর আমরা সেই উচ্চতার লগে আবার দৈর্ঘ্য দিব। অর্থাৎ এইভাবে তোমরা সমগ্র তল নির্ণয় করবে, যে প্রথমে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দেবে, তারপর এই প্রস্থের সাথে এই উচ্চতা গুণ দিবে, এবং তারপর এই উচ্চতার সাথে দৈর্ঘ্য গুণ দিবে। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে প্রথমে 30 হচ্ছে দৈর্ঘ্য আর 15 হচ্ছে প্রস্থ, অর্থাৎ এই যে দৈর্ঘ্যের সাথে প্রথমে প্রস্থ গুণ করা হয়েছে, তারপর যে মাঝে যোগ চিহ্ন দিবে, তারপর আবার এই যে প্রস্থ 15, এই প্রস্থ 15-এর সাথে এই উচ্চতা 10 গুণ দিবে। এই যে এখানে দেওয়া আছে যে প্রস্থের সাথে উচ্চতা 10 গুণ দিছে। তারপর এই যে উচ্চতা 10, এই উচ্চতা 10-এর সাথে আমরা দৈর্ঘ্যকে গুণ দেব। তো এইভাবে তোমাদের এই আমরা যে বক্সের সমগ্র তল সেটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এইভাবে লিখি তাহলে আমরা এই যে 30 আর 15 এই যে গুণ করব, তারপর এই 15 আর 10 গুণ করব, তারপর 10 আর 30 গুণ করব, গুণ করে যা পাবো সেটি আমরা কি করব, যোগ করব, এবং যে যোগফল পাবো সেই যোগফলের সাথে আমরা 2 গুণ করব। যদি যোগফলের সাথে আমরা 2 গুণ করি তাহলে আমরা পাবো 1800 বর্গ সেন্টিমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের আবারও বলে দিচ্ছি যে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটি কীভাবে করবে। তো আমি তোমাদের আবারও বলে দিচ্ছি যে প্রথমে তোমরা এই যে 30 × 15 সেটি গুণ করবে, তারপর 15 × 10 এটা গুণ করবে, এবং 10 × 30, এই যে তিনটি গুণ করার ফলে যে গুণফল পাবো সেটিকে আমরা যোগ করব। যোগ করলে আমরা যেই অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টের সাথে আমরা 2কে গুণ দিব। তাহলে যদি আমরা এই 2কে সেই অ্যামাউন্টের সাথে গুণ করি তাহলে আমরা পাবো 1800 বর্গ সেন্টিমিটার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো আমি ডিরেক্ট লিখে দিয়েছি, তোমরা চাইলে এভাবে ভেঙে ভেঙে করতে পারো অথবা এই ডিরেক্ট করতে পারো। তারপর লিখব অতএব কমপক্ষে 1800 বর্গ সেন্টিমিটার রঙিন সাদা কাগজ লাগবে। অর্থাৎ যে আমরা গিফট বক্সটি দিব সেই গিফট বক্সতে আমরা যে রঙিন কাগজ দিয়ে পেঁচাই তাহলে আমাদের কমপক্ষে 1800 বর্গ সেন্টিমিটার হবে। তো তোমাদের অনেকেরই এই গিফট বক্স ছোটো হতে পারে অথবা মাঝারি সাইজের হতে পারে। তো তোমরা যেরকম মানে দিবা তার দৈর্ঘ্য তোমরা মেপে নিবা। তো আমি 30, 15 আর উচ্চতা 10 ধরে নিছি। তোমরা চাইলে অন্য কমেও দিতে পারো বা বেশিও দিতে পারো। আর কম বেশি দিলে এখানেও একটু পার্থক্য হবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এই জোড়া কাজটির সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লেগেছে? আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো তার পরবর্তী পর্বে আমরা 213 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তোমাদের 2024 সালে বার্ষিক পরীক্ষার জন্য প্রতিটি বিষয়ের উপর সাজেশন ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলে। সেগুলো দেখলে ইনশাল্লাহ তোমরা অনেক হেল্পফুল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট পর্বে তোমাদের বইয়ের 213 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।